আগুন লাগা খুব স্বাভাবিক একটা ঘটনা। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে করতে পারো যে কেমিস্ট্রির মাঝে আমরা কেন এই মুহূর্তে আগুন নিয়ে কথা বলছি বা আগুন লাগা নিয়ে। শুধু আগুন লাগা না, তোমরা বাসা বাড়িতে দেখো যে রান্নার কাজে যে এলপিজি গ্যাস ব্যবহার করে, অথবা ঠিক এই মুহূর্তে আমাদের যেটি সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে করোনা সমস্যা, এবং এই সময়ে সবচেয়ে বেশি যে গ্যাসটির জন্য মানুষের হাহাকার সেটা হচ্ছে অক্সিজেন। এটা ছাড়াও আরও অনেক বিষয় আছে, যেমন অ্যারোসলের ক্যান বলতে পারি, এয়ার ফ্রেশনার। তারপর আমি আগের ক্লাসে তোমাদের যখন ব্যাপন নিঃসরণ পড়াইছিলাম, বডি স্প্রের কথা বলেছিলাম। তো এই সামগ্রিক বিষয়গুলোর নাম শুনে আমার মনে হয় যে তুমি বুঝতে পেরেছো যে আজকের ক্লাসের মূল টপিক হচ্ছে গ্যাসীয় পদার্থের তরলীকরণ বা সিলিন্ডারজাতকরণ। তরলীকরণ বা সিলিন্ডারজাতকরণ দুইটা একই নিয়ম বা একইভাবে হয় মোটামুটিভাবেই, এবং একই তত্ত্বের ভিত্তিতে, সুতরাং একই সাথে আমরা দুইটা পড়াবো। এখন আসো, প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, যে আগুন ধরানোর কথা বললাম প্রথমে, যে ধরো তোমার আশেপাশে কোনো জায়গায়, এমন জায়গায় বাসার ভিতরে হোক বা যেইখানে হোক, এমন জায়গায় আগুন লাগে যে যেইখানে ফায়ার ব্রিগেড আসা সম্ভব না, খুব অল্প পরিসরে যদি লাগে। আমরা যেমন যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা দেই, সেই রকম যদি অল্প আগুন লাগে, সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক যে বিষয়টা সেটা হচ্ছে যে সেটা নিভাইতে হবে, বা অল্প যাতে বেড়ে না যায়। খেয়াল করো, ওই মুহূর্তে তোমার বাসায় পানি নাও থাকতে পারে, বা পানির সংকট যদি হয়, সেই ক্ষেত্রে আগুন নিভানোর টেকনোলজি আমরা জানি যে অক্সিজেন থেকে আগুনকে যে কোনোভাবে বিচ্ছিন্ন করতে হবে। সেই ক্ষেত্রে তোমার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড নিজে যেমন জ্বলে না, অপরকেও জ্বলতে সাহায্য করে না, এবং তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবা যে ছোট সিলিন্ডার থাকে যেগুলো স্প্রে করে আগুন নেভানো যায়। অনুরূপভাবে তোমার বডি স্প্রের কথা যদি বলি, অর্থাৎ আমরা জানি যে আমাদের শরীর থেকে ঘাম হয় বা দুর্গন্ধ হয়। এখন আমরা যখন বাইরে মানুষের সাথে বিভিন্ন পরিবেশে আমরা মিশি, সামাজিক প্রোগ্রামগুলোতে, সেই ক্ষেত্রে আমাদের বডি স্প্রেগুলো অনেক বেশি জরুরি। তা নাহলে দেখা যাচ্ছে যে তোমাকে বের করে দিবে ওই জায়গা থেকে তোমার ঘামের গন্ধে। এখন অথবা আমরা বাসায় যে রান্নার সিলিন্ডার ব্যবহার করি, অর্থাৎ বডি স্প্রের ক্যান দেখবা কতটুকু, এতটুকু এতটুকু ক্যানেই দেখবে যে তোমার 2 3 4 5 মাস এটা ইউজের উপরে এটা চলে যায়। কিন্তু ওই সাইজে যতটুকু গ্যাস, ওইখানে যদি ঠিক অতটুকু পরিমাণে গ্যাস থাকতো ক্যানের পরিমাণ, তাহলে কয়েকটা পাফ দিলে, অর্থাৎ 2 3 দিন যদি তুমি ব্যবহার করতা, সেই সেটা শেষ হয়ে যেত। অথবা রান্নার জন্য যে সিলিন্ডার, হয়তো 5 7 দিন পরেই গ্যাস শেষ হয়ে যেত, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা তো জনপ্রিয় হতো না, এবং আমরা সেটা কিনতামও না, বা আমাদের কোনো কাজেও আসতো না। তাহলে এখানে কোন টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজি, সেটা হচ্ছে এই গ্যাসীয় পদার্থের সিলিন্ডারজাতকরণ অথবা তরলীকরণ উপায়। আরও অনেক উদাহরণ আছে, তোমরা আশেপাশে এখন একটু চিন্তা করো। আমি যেহেতু শুরু করে দিলাম, এরপরে আমরা ক্লাসে যাব যে কিভাবে এই যে গ্যাসের সূত্র, এই ক্লাসগুলো মানে আগের ক্লাসগুলো পর্যন্ত আমরা যতগুলো সূত্র পড়লাম, ওই সূত্রগুলোকে আমরা অবশ্যই কাজে লাগাবো। এখন হচ্ছে বাস্তবিকভাবে আমরা কাজে লাগাবো। কাজে লাগায় আমরা দেখব যে কিভাবে আমরা এই গ্যাসসমূহকে সিলিন্ডারজাত করতে পারি, এবং এই অনেক পরিমাণ গ্যাসকে ছোট জায়গার মাঝে আনার ফলে কি হচ্ছে, যেমন অনেক দিন যাবৎ ব্যবহার করা যায়, অনুরূপভাবে এটাকে পরিবহনেও সহজ হয়। তো এই বিষয়গুলো আছে। আরেকটা বিষয় আমি বলিনি, সেটা হচ্ছে যে এখন যে গাড়িগুলোতে সিএনজির ব্যবহার, তোমরা জানো যে এইটাও কিন্তু গ্যাসকে সিলিন্ডারজাত করা হয় অনেক প্রেশার দিয়ে, বা বয়েল বা চার্লসের সূত্র প্রয়োগ করে। সেগুলো আমরা পরে দেখব। তাহলে এই যে যে গ্যাসের ব্যবহার যানবাহনে, এটা কিন্তু সিলিন্ডারজাতকরণ যদি আমরা এই টেকনোলজি না জানতাম তাহলে সম্ভব হতো না। আর তোমরা জানো যে কোনো পেট্রোল বা ডিজেল মানে তেল জাতীয় যে কোনো জ্বালানি থেকে গ্যাসীয় জ্বালানি পরিবেশের জন্য অনেক অনেক গুণ ভালো। যদিও আমাদের গ্যাসের যে স্টক সেটা লিমিটেড, তারপরেও যদি আরও নতুন উৎস বা খনি আমরা আবিষ্কার করতে পারি, সেই ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। বাট এইগুলো তুলনামূলক পরিবেশ বান্ধব, এবং এইগুলোর ব্যবহার খুবই সুবিধাজনক। আমরা এটা না হলে এসি ফ্রিজও আমরা ব্যবহার করতে পারতাম না, বা এই বানাইতে পারতাম না, যদি এই সিলিন্ডারজাত, অর্থাৎ অনেক গ্যাসকে অল্প জায়গায় সংকুচিত করে সেটা ব্যবহার করার উপযোগী করা সম্ভব না হতো। তো চলো, আজকে অনেক কিছুই বললাম। আজকের ক্লাসে গিয়ে আমরা থিওরিটিক্যালি দেখি, এবং যে কিভাবে আমি এই সিলিন্ডারজাতকরণগুলো করব গ্যাসের সূত্রসমূহ প্রয়োগের মাধ্যমে। তোমরা হেডিং শুনেই আশা করি বুঝতে পারছো যে গ্যাসের সিলিন্ডারজাতকরণ এটা কত গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি।
সিলিন্ডারজাতকরণ বা তরলীকরণ একই প্রসেসে করা হয়, অর্থাৎ কোনো গ্যাসকে আমরা আগে ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলছি কয়েকবার যে কোনো গ্যাসকে অনেক বেশি সংকুচিত করা যায়, কারণ গ্যাসের ধর্মই হচ্ছে তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রের আয়তন দখল করে। একটা 1 লিটার আয়তনের গ্যাসকে তুমি 100 লিটার আয়তনের পাত্রে ঢুকাইলে সেই পুরো আয়তনই দখল করবে। সো এই গ্যাসকে আবার সংকোচন করা যায় সর্বোচ্চ পরিমাণ, সংকুচিত করলে তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তির কারণে সেইগুলো কাছাকাছি চলে আসবে। কিছু কিছু গ্যাস সংকোচনের মাধ্যমে তরল হয়ে যায়, কিছু কিছু তরল না হলেও একদম সবচেয়ে কম দূরত্ব, আন্তঃআণবিক কম দূরত্বে অবস্থান করে তোমার কম্প্রেসড অবস্থায় থাকে। দেখো আমাদের সবচেয়ে পরিচিত 3টা টার্ম আমি লিখছি, এলএনজি, এলপিজি, সিএনজি, এগুলো আমরা খুব পরিচিত। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস এবং কম্প্রেসড মানে হচ্ছে যে এটা সিলিন্ডারজাত করা হয়, তরল অবস্থায় হয় না, কিন্তু এই দুইটা তরল অবস্থায়। আমরা সিএনজি কোথায় ব্যবহার করি আমরা জানি, যে গাড়ি টাড়ি থেকে শুরু করে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এলপিজি বা এলএনজিটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। এলপিজি যে এলপি গ্যাস আমরা জানি যে এটা বাসা বাড়িতে ব্যবহার করা হয়। দুইটাই তরলীকৃত অবস্থায় থাকে। সো এই টেকনোলজিটা আমরা জানার চেষ্টা করব যে তরল বা গ্যাস কণের ক্ষেত্রে কিভাবে এটা করা হয়। এবং এই আগের ক্লাসগুলোতে আমরা যে সূত্রগুলো শিখলাম, বয়েল, চার্লস, তারপর তোমার গেলুসাক, পিভি ইকুয়াল টু এনআরটি, ব্যাপন, ডাল্টন, সো এই সূত্রগুলো আসলে এইখানে কি প্রয়োগ করা হয় কিনা সিলিন্ডারজাতকরণ করতে গেলে? আন্দাজে তো সায়েন্সে কিছু করা হয় না, তোমরা খুব ভালো করেই জানো। তো এইখানে আর এটাও খুব ভালো করে জানো যে কোনো কিছু আমরা মানে এলোমেলো ভাবে কোনো কিছু শিখাচ্ছি না, প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে এবং বাস্তব প্রয়োগ আছে। তুমি সায়েন্স পড়া মানে তুমি হচ্ছে টেকনোলজিগুলো জানবা, এক্সপার্ট হবে এবং সেটা কাজে লাগাইতে পারবা, এই রিলেটেড জব করতে পারবা। এটা তোমার জন্য বিশাল একটা অপরচুনিটি, তুমি যেহেতু সায়েন্স পড়তেছো। তো দেখো এই তরলীকরণ বা সিলিন্ডারজাতকরণ এটা গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি। এখন আসো এটার শুরুতেই যদি এটা আমি সিলিন্ডারজাত করতে যাই, তাহলে গ্যাস তরলীকরণ বা সিলিন্ডারজাতকরণের আমার প্রথমেই যেটা আসবে মূলনীতি, মানে কোন নীতির ভিত্তিতে আমরা এটা সিলিন্ডারজাত করব। তো এটা পুরোপুরি ওইভাবে লিখে দেওয়া সম্ভব না এখানে। আমি বলি, তোমরা একটু শোনো, মনে রাখো। তো প্রথমেই বলছি যে এদের মাঝে হচ্ছে আন্তঃআণবিক ফাঁকা স্থান বেশি, মানে অণুগুলো অনেক দূরত্বে অবস্থান করে। যেমন আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছে যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। এটার জন্য এটাকে কাজে লাগায়, যেমন বয়েলের সূত্র আমরা জানি বা চার্লসের সূত্র আমরা জানি, ভি প্রপোর্শন 1/p, মানে অনেক যদি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, এই গ্যাস সংকুচিত হবে। আবার চার্লসের সূত্র অনুযায়ী তোমার কি এই দুইটা সূত্র আমরা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, মেন আর কি এই দুইটা সূত্র। তাপমাত্রা যদি কমাই এবং চাপ যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, গ্যাসগুলো অনেক বেশি সংকুচিত হবে, তরলে পরিণত হবে, অথবা কম্প্রেসড অবস্থায় থাকবে সিলিন্ডার যাতে করা। যেমন তোমরা গ্যাস লাইটটা হচ্ছে সবচেয়ে কমন উদাহরণ। ওইখানে দেখো যে ভিতরে মনে হয় যে নাড়াইলে মনে হয় যে ভিতরে পানির মতো কিছু একটা আছে গ্যাস, কিন্তু তুমি একটু ছিদ্র করো বা ভাঙো, তুমি কিন্তু পানি জাতীয় কিছু পাবা না, সাথে সাথে দেখবে নাই হয়ে গেছে। অর্থাৎ কি, ওইটাকে উচ্চ চাপে সংকুচিত করে তরল অবস্থায় ওইখানে রাখা হয়েছে। এটা হচ্ছে যে তোমার খুব কমন একটা উদাহরণ। সো এইভাবেই হচ্ছে সেটাকে তরলে পরিণত করে বয়েল এবং চার্লসের সূত্রকে কাজে লাগায়। এবং আরেকটা বিষয়, যে যখন উচ্চচাপে বৃহৎ সিলিন্ডারে কোনো গ্যাসকে যখন ছোট সিলিন্ডার বা ছোট পাত্রে স্থানান্তর করা হয়, তোমরা দেখছো যে সেটা হলো যে যারা গ্যাস লাইট কিন্তু এটাকে আবার বারবার ইউজ করা যায়, অর্থাৎ এটাকে তোমার আবার লোড দেওয়া যায়, গ্যাস লোড দেওয়া যায়, তোমরা জানো, রিফিল করা যায়। সো ওইখানে দেখছো যে বড় একটা ক্যান থেকে ওইখানে ওইটা থেকে পুশ করে ওইটার মাঝে ইয়ে করে, এবং দুইটার যে মুখ সেখানে একটার ভিতরে একটা ঢুকাই দিয়ে সেখানে ইয়ে করে, এবং সেইখানে তার মানে হচ্ছে সিলিন্ডারজাতকরণের জন্য অনেক বড় পাত্র থেকে আমরা চাপ প্রয়োগের মাধ্যমে ছোট পাত্রগুলোতে আমরা নেই। যেমন ধরো যে বিভিন্ন সিএনজি স্টেশনে এখানে কিন্তু অনেক বড় পাত্রে সিএনজি গুলো রাখা থাকে, সেখান থেকে যে গাড়িগুলোর ভিতরে যে ছোট ছোট তোমার সিলিন্ডার গুলো আছে সেই সিলিন্ডার গুলোকে ইয়ে করা। এবং কখনোই দেখো না যে এখানে কখনোই দুর্ঘটনা ঘটে, কারণ অনেক সময় দেখবে তোমরা গাড়িতে যখন দেখো সে কি করে, লাইনটা লাগায় বা কানেকশনটা দিয়ে অন্যদিকে তাকে আসতে গল্প করতেছে, কারণ হচ্ছে কি তারা জানে যে ওই দুইটা সংযোগের মাঝখানে, আবার বলছি সংযোগের মাঝখানে একটা সাম্যাবস্থার চাপ, ইকুইলিব্রিয়াম প্রেসার, ঠিক আছে, সাম্যাবস্থার চাপ, বা মনে রাখবা ইকুইলিব্রিয়াম মানে দুইটা যে কানেকশন দেয়া হচ্ছে যে ওই বড় পাত্রের সাথে, যেটা দিয়ে পুশ করে দেয়া হচ্ছে আর কি, ইকুইলিব্রিয়াম প্রেসার।
এখানে সাম্যাবস্থার চাপ অর্জন করা হয়। এই অর্জন করানোর মাধ্যমে এখানে ডাল্টনের সূত্র বা বয়েলের সূত্র এই জিনিসগুলো প্রয়োগ করা, এবং এটার কারণ হচ্ছে এই প্রেশারটা অর্জন করলে যেটা হয় সেটা হচ্ছে যে যখন যেদিকে প্রেশারটা বেশি হয়, যেমন ধরো গ্যাসটা ভরে গেছে, তখন কি হবে, ছোট পাত্রে আয়তন কম কিন্তু প্রেশারটা কি হবে, যেই দিক থেকে আসতেছে সেটার সমান হয়ে যাবে। যখন ওই সমান হয়ে যায় তখন অটোমেটিক্যালি গ্যাসের ফ্লোটা বন্ধ হয়ে যায়। যদি ফ্লোটা বন্ধ না হতো তখন তো আমরা প্রতিদিনই 5-7টা দুর্ঘটনা শুনতে, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস ভরতে গিয়ে বাস্ট হয়ে গেছে, কিন্তু কোনো দুর্ঘটনা শুন না। দুই একটা বছরে 2-4টা দুর্ঘটনা শোনা যায়, তাও কি কারণ, অন্যভাবে হয়তো আগুন লাগছে, সেখান থেকে হয়তো সিলিন্ডার বা এইগুলো বিস্ফোরণ হয়ে গেছে, কিন্তু গ্যাস ভর্তি করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে না, কারণ দুইটা সংযোগ স্থলে এমন সাম্যাবস্থার চাপ অর্জন করানো হয় যে সমান সমান হওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। যেমন ধরো তোমরা পানির ক্ষেত্রে আমরা হিসাব করতে পারি যে একটা পাত্রে যদি অনেক বেশি পানি থাকে, আরেকটা পাত্রে যদি এরকম ধরো যে কম পানি থাকে, হ্যাঁ এটুকু থাকে, তখন যদি কানেকশন দেয় তখন কি হবে, বেশি পাত্র থেকে কম পাত্রের দিকে পানি আসবে। যখন দুইটা লেভেল হয়ে যাবে তখন কি হবে, এই পাত্র থেকে এই পাত্রে পানি আসা বন্ধ হয়ে যাবে। খুব সিম্পল একটা উদাহরণ। এইভাবে আমরা বলতে পারি যে এই পাত্র থেকে ওই পাত্রে গ্যাস যাওয়া বন্ধ হয়ে যাবে যখন সাম্যাবস্থার চাপটা অর্জন করবে। তাহলে মূলনীতিতে কি দেখলাম, বয়েল চার্লসের সূত্র মেনলি প্রয়োগ করা হয়, আর দুইটার সংযোগী স্থলে একটা ইকুইলিব্রিয়াম প্রেসার অর্জন করা হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এইভাবেই তোমরা বই থেকে দেখো, একটু দেখে নিও যে মোটর গাড়িতে সিএনজি গুলো কিভাবে সিলিন্ডার জাত করে, এটা একটু কোন চাপে কিভাবে, এটা একটু বই খুঁজলেই পাবে। এখন আসো আমাদের মেন হচ্ছে যেটা বলছিলাম যে আমরা এই মূলনীতিতে কোন কোন সূত্রের প্রয়োগ, অর্থাৎ আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো আসলেই প্রয়োগ করা হয় কিনা বা বাস্তবে এই টেকনোলজিতে আমাদের লাগে কিনা। যদি এক কথাই বলি, অবশ্যই অবশ্যই লাগে, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে বয়েল, 2 নম্বরে চার্লস, এটা তো অবশ্যই লাগবে। 3 নম্বর হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, একটার প্রয়োগের ক্ষেত্রে এক এক রকম। 4 নম্বর হচ্ছে গেলুসাকের সূত্র, পি প্রপোর্শন টি। 5 নম্বরে হচ্ছে ডাল্টনের সূত্রটাও প্রয়োগ করা হয়, আমি প্রত্যেকটারই ব্যাখ্যা দিব, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবং 6 নম্বরে হচ্ছে ব্যাপন সূত্রেরও প্রয়োগ করা হয়। তাহলে এই 6টা সূত্রেরই প্রয়োগ আছে, এই 6টা সূত্রের প্রত্যেকেরই সিলিন্ডার জাতকরণে তোমার প্রয়োগ আছে। আমরা আস্তে আস্তে, তুমি ক্লাসটা যত দীর্ঘই হোক বোঝার চেষ্টা করো, যদিও থিওরিটিক্যাল ক্লাস কিন্তু বোঝাটা খুব জরুরি, এবং মনোযোগ দিয়ে বোঝাটা জরুরি। তো 6টাই আমি দেখাবো। তো প্রথমে হচ্ছে বয়েল এবং চার্লস। আচ্ছা, বয়েল চার্লস যদি একসাথে দেখাই, একটু আগেই বলছি যে আমার কি ভি প্রপোর্শন 1/p, তার মানে চাপ বাড়াইতে হবে, এবং তার সাথে ভি প্রপোর্শন টি, তাপমাত্রা কমাইতে হবে। তাহলে তাপমাত্রা যদি কমাই এবং চাপ যদি বাড়াই তাহলে কি হবে, গ্যাস অনেক বেশি পরিমাণে সংকুচিত হবে, তো সেটাকে সিলিন্ডার জাত করতে সুবিধা হবে। কিন্তু এই দুইটা বিষয় যখন সমন্বয় করতে যাই বা দুইটাকে একসাথে প্রয়োগ করতে গেলে আসলে এই রিলেটেড আরো অনেকগুলো টার্ম চলে আসে, যে সেইগুলো যদি না জানি আমরা আসলে এটা ব্যাখ্যা করতে পারবো না। তোমাদের মনে হইতে পারে যে আমি এই গ্যাসের সূত্রসমূহের প্রয়োগ সিলিন্ডার জাতকরণে এই টপিক থেকে দূরে চলে যাচ্ছে, কারণ মাঝখানে আগামী বেশ কিছুক্ষণ 10-15 মিনিট আমি অন্য টপিকে চলে যাব, খুব গুরুত্বপূর্ণ টপিক, বাট সেটা বয়েল চার্লসের ইনক্লুডেড। ওইটা শেষ করার পরে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি বা ডাল্টন ব্যাপন, ওই সূত্রগুলোর কিভাবে প্রয়োগ করা হয় সিলিন্ডার জাতকরণে সেটা দেখাবো। সুতরাং তোমাদের টেনশনের কারণ নাই বা ইয়ে পাবে না যে স্যার অন্য টপিকে চলে গেলে হুট করে, সেটা না। এই বয়েল চার্লস ব্যাখ্যা করতে গেলে আমাদের কয়েকটা বিষয় আসে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সন্ধি তাপমাত্রা। আচ্ছা, সন্ধি তাপমাত্রার এটা আরো নাম আছে, সন্ধি সংকট, সংকট তাপমাত্রা, তারপরে এটা আছে ক্রান্তি তাপমাত্রা, অথবা ইংরেজিতে বলে, ইংরেজি টার্মগুলো তো অবশ্যই জানবা, ক্রিটিক্যাল টেম্পারেচার। হ্যাঁ, সবগুলোই হচ্ছে সন্ধি তাপমাত্রা। এরপরে হচ্ছে সন্ধি চাপ, এই বিষয়গুলো চলে আসে। সন্ধি আয়তন, সন্ধি মানেই হচ্ছে সংকট, ক্রান্তি, সবগুলো এসে এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করব। এই সবগুলো বিষয় তোমার চলে আসে হচ্ছে যে ওই বয়েল চার্লসের সূত্র প্রয়োগ করতে গেলে, এবং সিলিন্ডারজাতকরণ বা তরলীকরণ যাই বলে, মানে সংকুচিত করা বা তরলী করা, উভয় সিলিন্ডারেই ভরা হয়। আচ্ছা, এর পাশাপাশি যদি এইগুলো মানে তোমার অ্যাপ্লিকেবল না হয়, এটা ব্যাখ্যা দিব, তখন আরেকটা টার্ম চলে আসবে, আমরা পড়ব জুল থমসন প্রভাব, থমসন জুল থমসন প্রভাব এবং উৎক্রম তাপমাত্রা, উৎক্রম তাপমাত্রা, এই দুইটা আমরা পড়বো। এই দুইটা হচ্ছে সন্ধির পরে পড়বো, এই দুইটা বিষয় চলে আসে। যে সমস্ত জায়গায় সন্ধি তাপমাত্রা বা চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা সম্ভব না, তাদের ক্ষেত্রে জুল থমসন প্রভাব। তো আসো আগে সন্ধি
তাপমাত্রার সংজ্ঞায় যাই। আচ্ছা, এখন আমরা বয়েল চার্লসের সূত্র দেখছি যে কোনো গ্যাসকে কিসে চাপ প্রয়োগ করতে হবে বয়েলের সূত্র অনুযায়ী। যদি চাপ প্রয়োগ করি তাহলে তরল হবে, কিন্তু হবে না। কেন হবে না বা কখন হবে না, তার কারণ হচ্ছে যে এখানে তাপমাত্রার একটা বিষয় আছে। সো তোমরা লিখে নাও, সংজ্ঞাটা লিখে নিতে পারো, আমি আস্তে আস্তে বলছি। যে সর্বনিম্ন যে তাপমাত্রায় না আসা পর্যন্ত কোনো গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব না, অথবা আরেকটা ভাবে আমরা বলতে পারি যে সর্বনিম্ন যে তাপমাত্রায় বা তার নিচে কোনো গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব। তার মানে কোনো গ্যাসকে, যেমন কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা তোমার 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি যদি 32 ডিগ্রি সেলসিয়াসে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে যত চাপই দাও না কেন, যত চাপ দাও লাভ হবে না, যতই চাপাচাপি করো লাভ হবে না, তরল হবে না, তরল হবে না। তার মানে কি, তাপমাত্রা একটা ফ্যাক্টর, সেটা তো আমরা জানি আগে থেকেই ফ্যাক্টর, কিন্তু মিনিমাম একটা টেম্পারেচারে আনতে হবে, সেটাই হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বা তার নিচে যে কোনো তাপমাত্রা, এই তাপমাত্রা বা তার নিচে যে কোনো তাপমাত্রায় আমরা যদি আনি বা তারপরে যদি সেটাকে চাপ প্রয়োগ করি, সেটা হচ্ছে তোমার তরলে পরিণত হবে। তাহলে সন্ধি তাপমাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে তোমার সন্ধি তাপমাত্রাটা জানতে হবে। সো বই থেকে, প্রত্যেকটা বই অনেকগুলো উদাহরণ দেয়া আছে যে সন্ধি তাপমাত্রা কোন গ্যাসের কি, সেটা তুমি জানবা। ঠিক আছে, শুধু কার্বন ডাই অক্সাইডেরটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা বেশি আসে, এই জন্য এটা আমি মেনশন করলাম। প্রত্যেকটা গ্যাসেরই জানতে হবে। বইয়ে যে উদাহরণ 3-4টা করে বা 5টা-6টা করে আছে দেখবা, প্রত্যেকটা বইয়ে তোমার কাছে যে বই থাক অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে কি বললাম, সন্ধি তাপমাত্রা মানে যে তাপমাত্রায় বা তার নিচে যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপে তরলে পরিণত করা সম্ভব, তাকে সন্ধি, ওই তাপমাত্রাকে সন্ধি তাপমাত্রা বলে। তার মানে কি, তার উপরে সম্ভব না। একই কথা, তুমি যেটাই লিখো কোনো সমস্যা নেই। আবার বলছি, যে তাপমাত্রায় বা তার নিচে যে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসকে চাপ দিলে তরলে পরিণত করা সম্ভব। আর এই সন্ধিতাপ, এটাই হচ্ছে সন্ধি তাপমাত্রা। সিম্পল। সন্ধি চাপ হচ্ছে এই সন্ধি তাপমাত্রায় আনার পরে, যেমন কার্বন ডাই অক্সাইডের সন্ধি চাপ হচ্ছে তোমার 72.9 এটিএম। তার মানে এই 31.1 অথবা এর নিচে যে কোনো তাপমাত্রায় আনার পরে যদি আমি 72.9 এটিএম চাপ প্রয়োগ করি, তাহলে এটাকে তরলে পরিণত করা সম্ভব। এটা হচ্ছে সন্ধি চাপ। তাহলে সন্ধি তাপমাত্রায় কোনো গ্যাসকে আনার পরে যে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। আর সন্ধি আয়তন হচ্ছে 1 মোল, মানে সন্ধি তাপমাত্রা ও চাপে খুব সিম্পল সংজ্ঞা, যে 1 মোল কোনো গ্যাস যে আয়তন দখল করবে সেটাই হচ্ছে সন্ধি আয়তন। যে কোনোটাই জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। তাহলে কি বললাম, সন্ধি তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ যে গ্যাস যে আয়তন দখল করবে সেটাই হচ্ছে তোমার সন্ধি আয়তন। তাহলে সন্ধি তাপমাত্রা বুঝলাম, সন্ধি চাপ বুঝলাম। তাহলে কোনো গ্যাসকে তরলে পরিণত করার জন্য অবশ্যই অবশ্যই সন্ধি তাপমাত্রায় আনতে হবে। আচ্ছা, এইখানে একটা বিষয় চলে আসে, একটা না একাধিক বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে গ্যাস এবং বাষ্প। এইটা আমাকে জানতে হবে। তোমরা বই থেকে দেখবে গ্যাস ভার্সেস বাষ্প, কোনোটা গ্যাস কখন বা সেটা হচ্ছে যে বাষ্প কখন, সেটা আমরা একটু জানবো, এবং কোনটাকে শুধু চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। প্রথমে গ্যাসের সংজ্ঞা দেই, যে গ্যাস হচ্ছে যে কোনো গ্যাসীয় পদার্থ, গ্যাস বাষ্প দুইটাই গ্যাসীয় পদার্থ। তাহলে কোনো গ্যাসীয় পদার্থ যদি স্বাভাবিকভাবে সন্ধি তাপমাত্রার উপরে থাকে, সন্ধি তাপমাত্রার উপরে উপরে থাকে, তার মানে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি ধরি যে 31.1-এর উপরে থাকে, তখন সেটাকে আমরা গ্যাসীয় অবস্থা বলবো। ঠিক আছে, তাহলে স্বাভাবিক তাপমাত্রা যদি তার সন্ধি তাপমাত্রা, ধরো আজকের টেম্পারেচার 35 ডিগ্রি বা 36 ডিগ্রি এরকম পরিবেশের তাপমাত্রা, সেই ক্ষেত্রে তার সন্ধি তাপমাত্রা 31.1। তার মানে কি, সে তার স্বাভাবিক তাপমাত্রা কি সন্ধি তাপমাত্রা, তখন সে গ্যাসীয় অবস্থায় আছে। গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত করতে গেলে অবশ্যই অবশ্যই তোমার তাপমাত্রাকে সন্ধিতে আনতে হবে, তারপরে চাপ প্রয়োগ করতে হবে। আর বাষ্প হচ্ছে, বাষ্পের কথা যদি বলি, যে যে গ্যাসীয় অবস্থাটা যদি সন্ধি তাপমাত্রার নিচে থাকে, সন্ধি তাপমাত্রার নিচে মানে স্বাভাবিক অবস্থায় যদি সন্ধি তাপমাত্রার নিচে এবং সে যদি গ্যাসীয় অবস্থায় থাকে, কোনো গ্যাসীয় পদার্থর স্বাভাবিক তাপমাত্রা যদি তার ওই গ্যাসের সন্ধি তাপমাত্রার নিচে হয়, ধরো আজকের তাপমাত্রা, ধরো শীতকালে, ধরো শীতকালে তোমার হচ্ছে যে স্বাভাবিক তাপমাত্রা কত হয়, তোমার 20-22 এরকম হয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, 31.1। আজকে স্বাভাবিক তাপমাত্রা ধরো ধরো এখন শীতকাল, সেটা হচ্ছে
20 ডিগ্রি, তখন আমরা সেই কার্বন ডাইঅক্সাইডকে বলতে পারবো এটা কার্বন ডাইঅক্সাইডের বাষ্প। কারণ অলরেডি সে সন্ধি তাপমাত্রার নিচে আছে, তখন এটাকে শুধু চাপ প্রয়োগ করে, যে কোনো বাষ্পকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। যেমন আরো একটা উদাহরণ দেই, তোমরা দেখো যে গরম তরকারি বা ভাতের উপরে যদি ঢাকনা দেয়া থাকে, তখন ওইখান থেকে যে বাষ্পটা হয় সেটা কি হয়, ওই ঢাকনার নিচের দিকে জমা হয়ে অটোমেটিক্যালি সেটা আবার তরলে পরিণত হয়, কারণ ওইটা হচ্ছে বাষ্প এবং সে সন্ধি তাপমাত্রার নিচে আছে ওই কন্ডিশনটা। এবং তখন কি হলো, ওই বাষ্পটা আবার ঘনীভূত হয়ে, তার মানে আমি আটকায় রাখছি মানে কি, চাপ একটু বাড়ছে ঢাকনা দিয়ে, সুতরাং সে কি হলো, আবার তরলে পরিণত হলো। কিন্তু যদি গ্যাসীয় অবস্থায় থাকতো, সেটাকে শুধু চাপ দিয়ে তরলে পরিণত করা যাইতো না, তার জন্য অবশ্যই সন্ধি তাপমাত্রায় আনা লাগতো। এখন বিষয় হচ্ছে যে আরেকটা প্রশ্ন আসে এখানে, এটা আমরা বুঝলাম গ্যাস বাষ্প। আর গ্যাস বাষ্পের পার্থক্যগুলো যদি বইয়ে দেখবা, যে বই তোমার কাছে আছে সেখান থেকে আরো দু একটা পার্থক্য দেখতে পারো। এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে তোমার কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়, সহজে তরলে পরিণত করা যায়। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখো, যদি তুলনা হয় কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন এরকম দুইটা গ্যাসের, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, এটা দেয়া থাকবে, অথবা তোমাকে জানতে হবে অক্সিজেন হচ্ছে -118 ডিগ্রি সেলসিয়াস। এটা মুখস্থ, এটা শুধু মুখস্থ করবা কার্বন ডাইঅক্সাইডেরটার, বাকিগুলো যদি হয় দেয়া থাকবে। এখন দেখো কোনটাকে তরলে পরিণত করা সহজ, এই উদাহরণটা আমি বা এটার ব্যাখ্যা দিব। আমরা জানি আমাদের রুম টেম্পারেচার কত, স্বাভাবিকভাবে কোনোদিন হয়তো 35-40 থাকতে পারে, কিন্তু এভারেজে আমরা কত ধরে নেই এসএটিপিতে, বা এভারেজে ধরে নেই 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো আমরা ধরে নেই যে ওভারঅল আমাদের সবসময় 25 থাকে। এখন যদি মনে রাখবা, আমি খুব ছোট করে ব্যাখ্যা দিচ্ছি, এইটুকু লিখলেই হবে। যদি কোনো গ্যাসের সন্ধি তাপমাত্রা কক্ষ তাপমাত্রা থেকে বেশি হয়, আবার বলছি, যদি কোনো গ্যাসের সন্ধি তাপমাত্রা কক্ষ তাপমাত্রা থেকে বেশি হয়, তাহলে সেই গ্যাসকে শুধু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা সম্ভব। কারণ আমি সন্ধি তাপমাত্রার সংজ্ঞা বলছি যে সর্বনিম্ন যে তাপমাত্রা অথবা তার নিচের যে কোনো তাপমাত্রায় সেই গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। তার মানে ধরি আজকের তাপমাত্রা 25 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, 31, তার মানে অলরেডি নিচে আছে, তখন এটাকে শুধু চাপ প্রয়োগে তরলে পরিণত করা সম্ভব। এই জন্যে কার্বন ডাইঅক্সাইড না, এরকম যে কোনো গ্যাসের সন্ধি তাপমাত্রা যদি কক্ষ তাপমাত্রা থেকে বেশি হয়, তাহলে এটাকে সহজে তরলে পরিণত করা সম্ভব। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এটা সন্ধিতে -118, তার মানে আজকের তাপমাত্রা ধরলাম 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তরলে পরিণত করতে হলে আগে তোমার -118-তে নিতে হবে, তারপরে হচ্ছে চাপ দিতে হবে, তার মানে এটা খুবই কঠিন। এই জন্য দেখো অক্সিজেন সিলিন্ডারগুলোর দাম অনেক, এবং এখন এইগুলো নিয়ে কারাকারি করছে, বুঝতেই পারছো, করোনার কারণে যাতে শ্বাসকষ্ট হয়। তো এটা এই জন্য হচ্ছে যে তুমি মনে করতে পারো, হ্যাঁ বাতাসের অক্সিজেন নর্মাল নিঃশ্বাস নেই, তাহলে এত তোমার দাম হবে কেন। সো দাম কেন বুঝতেই পারতেছো, কিভাবে এটাকে সিলিন্ডারে করা হয়। কারণ যদি এটাকে সংকুচিত করা না হইতো, ওই একটা সিলিন্ডার দিয়ে হয়তো ওই কয়েক ঘন্টাও নিঃশ্বাস নিতে পারতো না অতটুকু অক্সিজেন দিয়ে। এখানে কম্প্রেসড করে বা তরল করে তোমার অনেক বেশি অক্সিজেন সেইখানে ঢোকানো হয়, এটার জন্য একটা সিলিন্ডারে অনেকজন রোগী বা অনেক দিন পর্যন্ত সেটা ব্যবহার করতে পারে। এটা আমি আগেই বলছি তোমাদের হেডিংয়ে। যাই হোক, তাইলে এইরকম গ্যাসগুলোকে বা গ্যাসীয় পদার্থগুলোকে তরলে পরিণত করা সহজ, যাদের কি বললাম, যাদের সন্ধি তাপমাত্রা কক্ষ তাপমাত্রা থেকে বেশি। এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে দেখো খুব সহজে তরলে করে তোমার কার্বোনেটেড বেভারেজ যেগুলো, কোল্ড ড্রিঙ্কস কেন খাবা না সেটা অনেকবার বলছি তোমাদের ক্লাসে, খুব খারাপ জিনিস, আবারও বলতেছি, আমি সুযোগ পাইলেই বলি খারাপ যে কোনো কিছুর বিরুদ্ধে। যাই হোক, তো এই জন্য ওইটাকে তোমার সহজে শুধু চাপ দিলেই তরল হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটাকে ওই তরল পানীয়গুলোতে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হচ্ছে বেশি, খুব সহজে এটাকে তরলে পরিণত করা যায়। এখন এই রিলেটেড আরেকটা প্রশ্ন আসে যে তুমি যদি বলো যে স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সন্ধি তাপমাত্রার উপরে হলে কেন তরলে পরিণত করা যায় না। কারণ আমরা তো সংজ্ঞাই বলছি, কিন্তু কেন সেটা বলিনি, যে কোনো গ্যাস যদি সন্ধি তাপমাত্রার উপরে থাকে, সন্ধি তাপমাত্রার উপরে হলে তরল হয় না কেন, তরলে পরিণত করা যায় না। আমি সংক্ষেপে লিখতেছি, তরল হয় না কেন, কোশ্চেন মার্ক মানে কেন। সন্ধি তাপমাত্রার নিচে তো হবে, কিন্তু উপরে হবে না
কেন হবে না? খেয়াল করো যে সন্ধি তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে তরলে পরিণত করতে যে আমরা পারবো না, তার কারণগুলো যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে সন্ধি তাপমাত্রার উপরে মানে কি টেম্পারেচার স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, সেইখানে অণুগুলোর গতিশক্তি বেশি থাকে। মানে টেম্পারেচার সন্ধি তাপমাত্রার উপরে থাকলে তোমার গতিশক্তি বেশি থাকলে সেইগুলোকে অণুগুলোকে সংকুচিত করার জন্যে হ্যাঁ খুব টাফ হয়ে যায়, কারণ তাদের মাঝে আকর্ষণ বল যত বেশি ছোটাছুটি করবে বা যত বেশি দূরে থাকবে, তাপমাত্রা বেশি থাকলে দূরেও অবস্থান করে। দূরে থাকলে, দূরে মানে তো বুঝোই যে তাপমাত্রা বেশি থাকলে একটা থেকে আরেকটা অনেক দূরে অবস্থান করে এবং এদের মুভমেন্টটা অনেক বেশি হয়। তো যত বেশি মুভমেন্ট হবে তত বেশি এগুলোর জন্য কঠিন হয়ে যাবে কাছাকাছি আনা সম্ভব হয় না, তাই না? এবং ঘনীভূত করাও সম্ভব হয় না। এই জন্য সন্ধি তাপমাত্রার উপরে যতই চাপ প্রয়োগ করি না কেন, এগুলোকে তরলে পরিণত করা যায় না, কারণ গতিশক্তিও বেশি হয় এবং দূরত্ব বেশি থাকার কারণে কোনো আকর্ষণ বিকর্ষণ বলও এইভাবে কার্যকরী থাকে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বিষয়। যেমন আহ, মানে এরকম ক্লাসে যদি ধরো যে বেশি বিশৃঙ্খল স্টুডেন্ট তোমরা থাকো, তাহলে সেটাকে কন্ট্রোল করা বা একসাথে একই ভাবে বোঝানো বা ঐক্যমতে পৌঁছানো সেটা টাফ হয়ে যায় যদি বেশি মতভেদ থাকে। বিষয়টা এরকম। আচ্ছা, তাইলে আমরা সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন এইগুলো জানলাম এবং একই সাথে আমরা জানলাম যে সন্ধি তাপমাত্রায় প্রয়োগ করে কিভাবে কোনো গ্যাসকে তরলে পরিণত করা যায়। তাহলে যদি সাম আপ দেই যে কোনো গ্যাসের তরলে পরিণত করার শর্ত, এক হচ্ছে যে সন্ধি তাপমাত্রায় আনতে হবে, সন্ধি তাপমাত্রা আনতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে। সন্ধি তাপমাত্রায় আনলেই হবে না, যে চাপটা লাগবে মানে সন্ধি চাপ, তাহলে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হবে। এই দুইটা বিষয় যদি আমি প্রয়োগ করি, তাহলে সেই গ্যাসকে তরলে পরিণত করা যাবে। ঠিক আছে, এখন দেখো গ্যাস তরলীকরণে কি কি পদ্ধতি প্রয়োগ করা হয়। আমরা তো সন্ধি তাপমাত্রা, এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে মানে কি কি জানা দরকার। তরলীকরণ, গ্যাস তরলীকরণে কি কি পদ্ধতি? এক হচ্ছে হিম মিশ্রণ ব্যবহার করে, হিম মিশ্রণ ব্যবহার করে তাপমাত্রা কমানো হয়, হিম মিশ্রণ ব্যবহার করে তাপমাত্রা কমানো হয়। হ্যাঁ, হিম মিশ্রণ বলতে এমন একটা মিশ্রণ যেখানে তাপমাত্রা এত কমে যায় যে সন্ধি তাপমাত্রায় চলে যায়, তখন সেটাকে চাপ প্রয়োগ করা হয় এই সন্ধি তাপমাত্রা চাপের কনসেপ্ট থেকে। হিম মিশ্রণ হচ্ছে যে যে সমস্ত গ্যাসগুলোর স্ফুটনাঙ্ক খুব বেশি না, কাদেরকে এইভাবে করা যায়, যেমন অ্যামোনিয়া, SO2, H2S, এই গ্যাসগুলোর স্ফুটনাঙ্ক খুব কম, খুব বেশি না, এদেরকে হিম মিশ্রণ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। যেমন হচ্ছে আমরা যদি খাবার লবণ এবং তার সাথে বরফ, শুধু বরফ তো 0 ডিগ্রি বা একটু কম, কিন্তু যদি এর সাথে লবণ মেশাই তাহলে এটা -25 ডিগ্রি পর্যন্ত এইটার তাপমাত্রা নেওয়া সম্ভব লবণ মিশ্রিত করে। তাহলে যে সমস্ত গ্যাসের তোমার সন্ধি তাপমাত্রায় -25-এর ভিতরে, তাদেরকে এই তাপমাত্রা নেওয়া সম্ভব। আবার ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস বরফ, এইটা ব্যবহার করে তোমার -54 ডিগ্রি পর্যন্ত নেওয়া সম্ভব। তাহলে বুঝতেই পারতেছো এত নিম্ন তাপমাত্রা অর্জন করলে এই সমস্ত তাপমাত্রায় যে গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব, সেইভাবে তরলে পরিণত করা যাবে। তাহলে হিম মিশ্রণ একটা পদ্ধতি যে সন্ধি তাপমাত্রা বা চাপের যে প্রয়োগটা। 2 নম্বর হচ্ছে জুল থমসন প্রভাব, এটা খুব গুরুত্বপূর্ণ। জুল থমসন প্রভাব এটা আমি ব্যাখ্যা করব, ডাবল স্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর, এইগুলো ব্যাখ্যা করব না, জাস্ট বলে দিচ্ছি। লিন্ডে পদ্ধতি, লিন্ডে পদ্ধতি, এই পদ্ধতিতেও করা হয় বিজ্ঞানী লিন্ডের নামে। এইগুলো আমাদের সিলেবাসে নাই, আমরা ব্যাখ্যা করব না, জাস্ট নামগুলো মনে রাখো। ক্লট পদ্ধতি, আমি জুল থমসনটা ব্যবহার করব, ক্লট পদ্ধতি। এবং 5 নম্বর হচ্ছে উদায়ী তরলকে বাষ্পীভূত করার মাধ্যমে, উদায়ী তরল মানে যেগুলো তরল হয়ে যায়, তরলগুলো উদায়ী হয়ে যায়, উদায়ী তরলকে বাষ্পীকরণ, এটা একটা পদ্ধতি আছে। সো এইগুলো আমাদের লাগবে না আপাতত। তো এই বিষয়গুলো আমরা আপাতত শুধু নামগুলো মনে রাখলাম, এইগুলোর ব্যাখ্যায় যাব না। কোনটার ব্যাখ্যায় যাব? জুল থমসন প্রভাব। আবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ, জুল থমসন প্রভাব। এটার আমি ব্যাখ্যাটা বলছি, আমি এখানে দেখাবো আর কি কি পয়েন্টের মাধ্যমে। আমি সংজ্ঞাটা বলছি যে সন্ধি তাপমাত্রার উপরে বিদ্যমান গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে সরু ছিদ্র পথে নিম্ন চাপে স্থানান্তর করা হলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায় এবং এটা তরলে পরিণত হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা হচ্ছে বিবৃতি, হয়তো বুঝো নাই অনেকে বা কি বলছি দ্রুত চলে গেছি আমরা। এটার সাথে রিলেটেড হচ্ছে উৎক্রম তাপমাত্রা, আমি আস্তে আস্তে ব্যাখ্যা দিচ্ছি, ডোন্ট ওরি। উৎক্রম তাপমাত্রা এটা হচ্ছে যে এটার সাথে রিলেটেড।
আচ্ছা, এখন আসলে যে সমস্ত গ্যাসকে সন্ধি তাপমাত্রায় নেওয়াটা খুব টাফ, যেমন হাইড্রোজেনের একটা উদাহরণ দেই। হাইড্রোজেনের সন্ধি তাপমাত্রা হলো তোমার মাইনাস মাইনাস 239.65 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হিউজ, এত নিচে অর্জন করাটা খুব টাফ। কিন্তু উৎক্রম তাপমাত্রা হলো এটার -80.15 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বুঝতে পারতেছো -240 বা 39 নেয়ার থেকে -80-তে নেওয়া সহজ। আর উৎক্রম তাপমাত্রার সঙ্গে আগেই দিয়ে দিই যে যে তাপমাত্রায় তোমার জুল থমসন প্রভাবটা কার্যকরী সেটাই উৎক্রম তাপমাত্রা। সন্ধি তাপমাত্রা তো বলছি যে তাপমাত্রা একটা ফ্যাক্টর, যে ওই তাপমাত্রায় না আনলে চাপ প্রয়োগ করলে ওটা তরলে পরিণত হবে না, ওই তাপমাত্রা আগে আনতে হবে। সেরকম উৎক্রম তাপমাত্রা আগে এনে, যেমন হাইড্রোজেনকে যদি তরলে পরিণত করতে যাই আগে 80-তে আনতে হবে, 80.1 তারপরে জুল থমসন প্রভাব প্রয়োগ করতে হবে, তাইলে তরলে পরিণত হবে। তাইলে এত কষ্ট করা লাগবে না। আমরা যেহেতু সন্ধি তাপমাত্রার কনসেপ্টটা হচ্ছে না, তখন আমরা এটা প্রয়োগ করব উৎক্রম তাপমাত্রা এনে জুল থমসন। এখন জুল থমসনে কি বলছে আমি আবার বলি, আমি চিত্রের মাধ্যমে সেটা দেখাচ্ছি যে এই সন্ধি তাপমাত্রার উপরে, তার মানে এটা সন্ধি তাপমাত্রা, এর থেকে 80 কিন্তু উপরে, যেহেতু মাইনাস বুঝতে পারতেছে উল্টাটা। তো উপরে হইলে যেগুলোকে এটাতে নেওয়া সম্ভব না সেইগুলোকে দেখো, বলছে যে সরু ছিদ্রপথে নিম্নচাপের অঞ্চলে, মানে উচ্চ চাপে কোনো গ্যাসকে অনেক চাপ দিয়ে, যতটুকু সম্ভব আমরা চাপ দিয়ে সরু ছিদ্রপথে পুশ করতে থাকলাম অনেকক্ষণ যাবত আমি গ্যাসকে ধরো পুশ করতেছি, বেশ কিছুক্ষণ যাবত যাচ্ছে, যেতে যেতে তোমার হঠাৎ করে আয়তনটা বাড়াই দিলাম। আয়তন বাড়াই, এটা হচ্ছে উচ্চ চাপ, যেহেতু অনেক আয়তন কম, খুব সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে আমি হঠাৎ করে আমি নিম্নচাপ বলতে যে V/1/P, তার মানে আয়তন বাড়াই দিছি, চাপ কমে গেছে। নিম্নচাপের অঞ্চলে যদি আমি ছেড়ে দেই, হঠাৎ করে একটা পাত্রে যদি ছেড়ে দেই, তাহলে এইখানের এই পাত্রের তাপমাত্রা অনেক বেশি হ্রাস পাবে, এবং অনেক বেশি হ্রাস পাওয়ার পরে V/T তাপমাত্রা হ্রাস পেলে কি হবে, আয়তনও তোমার হ্রাস পাবে। তো আয়তন হ্রাস পেয়ে এটা অনেক বেশি সংকুচিত হয়ে যাবে। কি হবে, অনেক বেশি সংকুচিত হয়ে যাবে। এই সংকুচিত হয়ে এটা তরলে পরিণত হবে। এখন কথা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটবে, এইটা ব্যাখ্যা করতে গেলে আমি একটু অন্য বিষয়ে যাই। সেটা হচ্ছে যে প্রথমত গ্যাস ধর্ম হচ্ছে হাবাতের মতো, তোমরা জানো যে যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আয়তন দখল করতে। হঠাৎ করে প্রথমে এইখানে খুব সংকুচিত অবস্থায় ছিল, যখন বড় পাত্রে দেয়া হলো বড় জায়গা, তখন সে কি করবে, হাবাতের মতো পুরো এরিয়াটা দখল করতে চাইবে। তখন এতক্ষণ ধরে সে যখন উচ্চ চাপে ছিল তখন কাছাকাছি অণুগুলো ধরো যে খুব কাছাকাছি ছিল, তরল ছিল না বাট খুব কাছাকাছি ছিল। তো খুব কাছাকাছি থাকার কারণে তাদের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পাইছে। যখন অনেক দূরে সরে যাচ্ছে, পুরো আয়তনটা দখল করতে হলে তাকে অনেক দূরে দূরে যেতে হবে। তো দূরে দূরে যেতে হলে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হবে। তো বিপরীতে কাজ করতে গেলে তার অনেক বেশি শক্তি লাগবে, এবং সেই শক্তিটা সে এই পাত্রের অভ্যন্তর থেকে সংগ্রহ করবে, এবং এই তাপমাত্রা অনেক বেশি কমে যাবে। এই কারণে হয়তো এখনো অনেকে বুঝো নাই, আমি আরেকটা উদাহরণ দিই তাইলে আরো বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এই যে ঘেমে যাই, আমাদের শরীরে ঘাম আসে, ঘাম শুকানোর পরে কি শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এখন আমাকে বলো যে এই ঘাম আমাদের শরীরে কি 100 ডিগ্রি হয়ে গেছে, যে পানি বাষ্পীভূত হয়ে গেছে? না, শত বাষ্পীভবন বলে একটা কথা আছে। তাহলে এটা তোমরা 9-10-এ পড়ছো যে ঘাম যে বাষ্পীভূত হচ্ছে, এই বাষ্পীভূত হওয়ার জন্য তার শত বাষ্পীভবনের জন্য কিছু শক্তি দরকার হয়। এই ন্যূনতম ওই শক্তিটা বাষ্পীভবনের জন্য সে হচ্ছে কোত্থেকে নেয়, তার পরিবেশ থেকে। এখানে পরিবেশ বলতে যেহেতু আমার গায়ের সাথে লেগে আছে, আমার কি হবে, শরীর থেকে সে সুপ্ত তাপটা গ্রহণ করবে ওই শত বাষ্পীভবনের জন্য। যখন আমার শরীর থেকে ওই সুপ্ত তাপটা গ্রহণ করবে, তখন ওটা বাষ্পীভূত হয়ে যাবে এবং আমার শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবে ওই ঘামটা শুকানোর পরে। অনুরূপভাবে অনেক ঠান্ডা হয়ে যায়, কিন্তু একদম মনে করবা যে একদম ইসের মতো, তোমার কি বলবো, সাপ যদি কেউ ধরে থাকো, সাপের মতো এরকম ঠান্ডা হয়ে যায়। তো এইখানে একই ঘটনা ঘটে, যখন এটা অণুগুলো কাছ থেকে, মানে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিপরীতে কাজ করে, হঠাৎ করে পুরো পাত্রে ছড়াই পড়তে যায়, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলের বিপরীতে কাজ করতে হয়, তখন তার যে শক্তি দরকার হয় সেই শক্তিটা সে পাত্রের অভ্যন্তর থেকে সংগ্রহ করে, এবং ওইখান থেকে তাপ শক্তি সংগ্রহ করলে পাত্রের তাপমাত্রা এত বেশি কমে যায় যে সেটা V/T সূত্র অনুযায়ী অটোমেটিক্যালি তরলে পরিণত হয়। এই হচ্ছে জুল থমসন প্রভাব। তাহলে কি বললাম, যেই সমস্ত জায়গায় সন্ধি তাপমাত্রার কনসেপ্টটা কার্যকরী না, সেই সমস্ত জায়গায় তোমার জুল থমসন প্রভাব প্রয়োগের মাধ্যমে তোমার সেটাকে তরলে পরিণত করা হয়। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি, আমরা ফার্স্ট পেপারে যে ক্রোমাটোগ্রাফি বা দ্রাবক নিষ্কাশন বা এগুলো দেখছি,
মানে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত পদার্থ বা যৌগ যেগুলো জড় পদার্থ, যাদের নিজেদের বুদ্ধি নাই, ওদের যে বৈশিষ্ট্য সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো জেনে সেগুলোকে ট্র্যাপে ফেলা, ট্র্যাপে ফেললেই সেগুলো অটোমেটিক্যালি আলাদা হয়ে যাবে, অটোমেটিক্যালি সেইগুলো তরলে পরিণত হয়ে যাবে। যেহেতু গ্যাসের ধর্ম আমরা জানি যে এটা দ্রুত ছড়াই পড়তে চাই, সুতরাং তাদেরকে আগে লোভ দেখাইলাম, কাছাকাছি এনে হঠাৎ করে ছেড়ে দিলাম, তো তাদের মাথা ওলাই গেল এবং তারা কি হবে যে ছড়াই পড়তে গিয়ে, বেশি লোভ করতে গিয়ে উল্টা আরো তরলে পরিণত হলো, মানে আরো কাছাকাছি চলে আসলো, যে পুরো আয়তন দখল করতে গেল, সব খাইতে গেল, খাইতে গিয়ে উল্টা আরো বিপদে পড়ে কি হলো, সব কাছাকাছি চলে এসে তরলে পরিণত হয়ে গেল। ঠিক আছে, তার মানে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমাদের যে টেকনোলজি, এই টেকনোলজিগুলো হচ্ছে যে তাদের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোকে আমরা জানার মাধ্যমে আমরা কি করব, টেকনিক অ্যাপ্লাই করে তাদেরকে আমাদের যে কাজ দরকার বা যেভাবে যেটা ইউজ করার দরকার সেই ইউজের মতো করে আমরা করে নিব। হ্যাঁ, তাহলে এইটুকুর একটু সামারি দেই। দেখো, আমরা বলছিলাম যে আমাদের মূল টপিক ছিল গ্যাসের সিলিন্ডারজাতকরণ বা তরলীকরণ। সেইখানে আমরা বয়েল এবং চার্লসের সূত্র প্রয়োগ করতে গিয়ে দেখো, চাপ প্রয়োগ করা যাবে বয়েলের সূত্র অনুযায়ী তখন যখন চার্লসের সূত্রের যে তাপমাত্রা একটা মিনিমাম টেম্পারেচার, সেটার জন্য আমরা সন্ধি তাপমাত্রার কনসেপ্টটা ব্যাখ্যা করলাম, এবং সেই তাপমাত্রায় আনার পরে যে চাপটা সেটা হচ্ছে সন্ধি চাপ, সন্ধি আয়তন ব্যাখ্যা করলাম, এবং সেটা হিমমিশ্রণ ব্যবহার করে কিভাবে তোমার সন্ধি তাপমাত্রা আনা যায় সেটাও বললাম। এবং যাদের ক্ষেত্রে এই সন্ধি তাপমাত্রার কনসেপ্টটা কাজ করে না, তাদের ক্ষেত্রে হচ্ছে জুল থমসন প্রভাব প্রয়োগের মাধ্যমে কিভাবে টেকনিকে তরলে পরিণত করা যায় সেটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাইলাম। সো সুতরাং বয়েল এবং চার্লসের সূত্রের যে প্রয়োগ, সেই প্রয়োগ রিলেটেড এই বিষয়গুলোই ছিল। তাহলে আমাদের মূল এক কথায় যদি বলি, আমরা হচ্ছে তোমার তাপমাত্রা কমাবো এবং চাপ বাড়াই দিব। এখন আসো পরবর্তীতে যে সূত্রগুলো আছে আমরা দেখি। গে লুসাকের সূত্র আমরা প্রয়োগ করব। গে লুসাকের সূত্র হচ্ছে পি প্রপোর্শন টি। এটা খুবই সিম্পল একটা বিষয় যে পি প্রপোর্শন টিটা আমরা কিভাবে প্রয়োগ করব। আমরা জানি যে তাপমাত্রা যদি কমাই সেক্ষেত্রে চাপটাও হ্রাস পাবে। তো এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা তাপমাত্রাটাকে কমাইলে তোমার যে চাপ হ্রাস পাবে, এই চাপ হ্রাস পাওয়ার কারণে তোমার হচ্ছে সহজে তরলে পরিণত হবে। এখন এইখানে একটা কনফিউশন, অনেকে বলতে পারো স্যার চার্লসের সূত্র তো ভি প্রপোর্শন টি আর বয়েলের সূত্র হচ্ছে ভি প্রপোর্শন 1/p। তাহলে এইখানে আমরা বলতেছি, দেখো একটা অসামঞ্জস্যতা, এখানে বলতেছি চাপ বাড়াইতে হবে, তাই না, তাপমাত্রা কমাইতে হবে। এখন তাপমাত্রা কমাইলে তো আবার চাপ এইখানে হ্রাস পাচ্ছে, দেখো অসঙ্গতি মনে হচ্ছে একটু, কিন্তু অসঙ্গতি না। আসলে এই চাপটা হচ্ছে যেটা আমরা বলতেছি চাপ বাড়াইতে হবে, এটা হচ্ছে বাইরের চাপ। বাইরের চাপ কোনো পাত্রের অভ্যন্তরে যদি কোনো গ্যাস থাকে, আমরা পাত্রটাকে সংকুচিত করলে আস্তে আস্তে যে চাপ প্রয়োগ করা যায়, যত আয়তন সংকোচন করব চাপ বেশি হবে, এটা হচ্ছে বাইরের চাপ। আর গেলুসাকের সূত্রে তাপমাত্রা কমাইলে যে চাপ, এটা হচ্ছে ভিতরের চাপ। ভিতরের চাপ মানে হচ্ছে যে এটা কমই লাগবে, কারণ ভিতরের চাপ হচ্ছে যে ওই অণুগুলো পাত্রের দেয়ালে একটা চাপ দেয়। আমি এর আগের ক্লাসগুলোতে কিন্তু বলছিলাম যে ভিতরের অণুগুলো পাত্রের দেয়ালে যে চাপ দেয়, সেটা দিয়ে কিন্তু ওই যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের ধারণা ব্যাখ্যা করছিলাম। ভিতর থেকে যে চাপ দেয়, এটা চাপ বাড়াইতে হবে হচ্ছে বাইরে থেকে আমি আস্তে আস্তে সংকুচিত করলাম, আর এটা হচ্ছে ভিতর থেকে যে পাত্রের দেয়ালে যে পুশগুলো করতেছে, তাই না, এই যে ভিতর থেকে অণুগুলো পাত্রের দেয়ালে, এটা হচ্ছে এই চাপ। আর বাইরে থেকে এই পাত্রকে আস্তে আস্তে সংকুচিত করার মাধ্যমে যে বাইরে থেকে যে চাপ প্রয়োগ করব, এই চাপটা হচ্ছে তোমার কি, এই চাপ। আর এটা হচ্ছে তাপমাত্রা কমাইলে ভিতরে অণুগুলোর ছোটাছুটি কমবে, তাপমাত্রা কমাইলে দুর্বল হয়ে যাবে, সুতরাং অণুগুলোর কি হবে, ভিতরের চাপটা কমে যাবে, মানে বিশৃঙ্খল কম হবে। বিশৃঙ্খল কম হলে সেটাকে তখন আমি বয়েল চার্লসের মানে সবগুলো সূত্রেরই প্রয়োগ আছে, সেটাকে প্রয়োগ করার মাধ্যমে আমার জন্য সুবিধা হবে তরলে পরিণত করার। আচ্ছা, এরপরে 4 নম্বরে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে ওই যে আমি সংকোচনশীল গুণাঙ্ক তোমাদের শিখাইছি, কিন্তু দরকার হলে যদি না বুঝে থাকো তুমি আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবা। আচ্ছা, এটার ক্ষেত্রে মানে কতটুকু সংকুচিত করা যায় সংকোচনশীল গুণাঙ্ক অনুযায়ী। হ্যাঁ, এইটা দিয়ে তোমার এই সূত্রের প্রয়োগ যদি তুমি জানো, তোমাকে কেউ ঠকাইতে পারবে না। কারণ ধরো যে একটা সিলিন্ডার, ধরো তোমার এটা হচ্ছে, আমি ধরলাম এটা এলপিজি গ্যাসের সিলিন্ডার, এখানে লেখা আছে এলপিজি গ্যাস ধরে 10 লিটার। আচ্ছা, একটা নির্দিষ্ট পাত্র একই সাইজের, ধরো এটা 10 লিটার আয়তনের পাত্র, কিন্তু যেটাতে 10 লিটার এলপিজি ধরবে সেইখানে আমি যদি অক্সিজেন বলি যে অক্সিজেনের একই পাত্রে আমি 10 লিটার অক্সিজেন ভরবো, তোমার কাছে মনে হইতে পারে যে পাত্র সেম, পাত্রর আকৃতি কিন্তু সেম মনে হইতে পারে না, বাইরে থেকে দেখা যাবে পাত্রের আকৃতি সেম, কিন্তু যে পাত্রে 10 লিটার এলপিজিকে সংকোচন করে যতটুকু এই পাত্রে ধরে, এটা এলপিজির জন্য পারফেক্ট, কিন্তু 10 লিটার অক্সিজেন এখানে নাও ধরতে পারে। এখানে হয়তো তোমার
5 লিটার অক্সিজেনেই কিন্তু এটা পূর্ণ হয়ে যেতে পারে, এর বেশি আর সংকোচন করা সম্ভব না। সেটা জেড দিয়ে বের করা সম্ভব। জেডকে আমরা বলছি সংকোচনশীল গুণক বা সংকোচনশীল গুণাঙ্ক। সংকোচনশীল গুণাঙ্ক, তাহলে পিভি বাই এনআরটি, এই সূত্র প্রয়োগের মাধ্যমে জেড এর মান কত বা কতটুকুকে সংকোচন করা যায় আমি এটাকে দেখাইছিলাম। জেড ইকুয়াল টু কিন্তু ওই তোমার ভি বাই ভি নট, এটা দিয়ে সংজ্ঞাও দিছিলাম আগের ক্লাসটা, অবশ্যই দেখবে যে আদর্শ গ্যাসের তুলনায় এটাকে কতটুকু সংকোচন করা যায়। তার মানে সব গ্যাসের জেড এর মান 1 না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে ইট ইজ নট ইকুয়াল টু 1, এটাও দেখাইছিলাম। তার মানে 1 থেকে বেশিও হইতে পারে, কখন কম হইতে পারে, কখন সব ব্যাখ্যা দিছিলাম আমি এর আগের ক্লাসগুলোতে। সুতরাং তোমার কম বা বেশি হইতে পারে। সো সংকোচন সব গ্যাসের একরকম না, যেহেতু গুণাঙ্কের মান একরকম না। তার মানে 10 লিটার অক্সিজেনকে সংকুচিত করে হয়তো তোমার যতটুকু আয়তন করা যাবে তার থেকে বেশি সংকোচন হয়তো এলপিজি কে করা যাবে। এরকম আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এক্স্যাক্টলি আমি বলতেছি না যে কোন গ্যাসকে বেশি কম, মানটাও আমি এখন মুখস্থ করে রাখিনি যে ওইটা এক্স্যাক্ট, জাস্ট কথার কথা আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। সুতরাং তোমাকে 10 লিটার আয়তনের এলপিজি গ্যাসের সিলিন্ডারে যদি বলে 10 লিটার অক্সিজেন আছে, তুমি বিশ্বাস করবে না। কম বা বেশি থাকতে পারে, আমি জাস্ট বলছি যে এটা কম হইতে পারে বাট বেশি হইতে পারে। যাই হোক, 10 লিটার হবে না। এটাকে যদি বেশি সংকোচন করা যায় তাহলে 10-এর বেশি ধরবে, আর যদি অক্সিজেন কম সংকোচন করা যায় তাহলে 10-এর কম ধরবে। তার মানে তোমাকে প্রতারণা করতে পারে যে একই সিলিন্ডারে কিন্তু অনেক গ্যাসই ভরা যায়, যে অ্যালুমিনিয়ামের বা একটু লোহার মেটালের যে সিলিন্ডারগুলো হয় সেটা হইতে পারে। সো এটা খুব গুরুত্বপূর্ণ, তুমি পিভি ইকুয়াল টু এনআরটি জানলে এটা প্রতারণা শিকার হবে না। এরপর হচ্ছে ডাল্টন। ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের কি আংশিক চাপ সূত্র, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটার প্রয়োগ, এটা যদি না জানো, এটা হচ্ছে সিকিউরিটি, তোমার নিরাপত্তার জন্য এই সূত্রটা জানাটা খুব জরুরি, কারণ তা নাহলে সিলিন্ডার বাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ধরো তুমি মনে করলা যে তুমি খুব তোমার খুব শখ হচ্ছে যে পানির নিচে গিয়ে জগৎটাকে দেখা। তো তুমি চিন্তা করলে যে একটা অক্সিজেন সিলিন্ডার ডুবুরিরা যেটা ব্যবহার করে কিনতে গেলা, এখন তুমি জানো যে এখানে অক্সিজেন ইয়ে করে, গিয়ে দেখলো যে দাম অনেক, হ্যাঁ, যেহেতু একটু আগেই বলছি যে অক্সিজেনের সিলিন্ডারের দাম অনেক। এখন তুমি চিন্তা করলে যে তানভীর স্যার তো আমাকে সিলিন্ডার যাতক্ষণ শিখাইছে, প্রেশার টেশার দিলেই হবে, তাপমাত্রা কমাইলে হবে, তুমি একটা সিলিন্ডার এনে বায়ু ভরে নিয়ে গেলা। ঠিক আছে, তুমি কোনো কিছু হিসাব নিকাশ করলে না, এখন ওই পানির নিচে, নদীর নিচে বা সমুদ্রের নিচে যাইতে গিয়ে তুমি আর ফিরে আসবে না, তোমার বাপ মারে আর দেখতে পারবে না। ঠিক আছে, সো বহু বাচ্চা থাকলেও আর তোমার ফিরে আসা হবে না, কারণ ভিতরে গিয়ে বাস্ট হয়ে যেতে পারে, তুমি মারা যেতে পারো, কয়েকটা ভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে যদি তুমি ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগটা তুমি যদি না জানো। আচ্ছা, এখন দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র কিভাবে এখানে আমরা প্রয়োগ করব। প্রথমত আমরা সমুদ্রের নিচে যদি যাই, আস্তে আস্তে যত নিচে যাব তত কি হবে, টি কমবে আর চাপ বাড়বে। আচ্ছা, টি যদি কমে তাহলে ভি প্রপোর্শন টি এবং ভি প্রপোর্শন 1/p, উভয় ক্ষেত্রেই চাপ যদি বাড়ে ভি কমবে, তাপমাত্রা কমলে ভি কমবে, তার মানে কি আয়তন হ্রাস পাবে। আচ্ছা, আয়তন যদি হ্রাস পায় তাহলে কি সমস্যা হয় দেখো। অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো গ্যাসকে পিওর হিসেবে কিন্তু কোথাও থাকে না। অধিকাংশ ক্ষেত্রে বাস্তবে যে ডাল্টনের সূত্র আমরা প্রয়োগ করে দেখলাম, বাস্তবে অধিকাংশ গ্যাসই হচ্ছে গ্যাস মিশ্রণ, যেমন বায়ু থেকে শুরু করে যে কোনো কিছু। তো পিওর অক্সিজেনকেও কোথাও ব্যবহার করা হয় না। অক্সিজেনের সাথে তোমার বায়ুতে নাইট্রোজেন থাকতে পারে, আদার্স গ্যাস থাকতে পারে, অথবা অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেনের সাথে তোমার হিলিয়াম থাকে, যাই হোক গ্যাস মিশ্রণ। আর গ্যাস মিশ্রণের জন্য তোমার কার সূত্র প্রয়োগ করা হয়, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন তুমি জানো যে তুমি যে পরিমাণ গ্যাস দিচ্ছ, আমি ধরে নিলাম এই গ্যাসটা ধরো যে 100 এটিএম চাপ সহ্য করতে পারে, সরি এই গ্যাসটা, ওই সিলিন্ডারটা কত এটিএম, 100 এটিএম। এখন তুমি সেখানে যত পার্সেন্ট অক্সিজেন, নাইট্রোজেন এটা আছে, তো তুমি সবগুলোর আংশিক চাপ যোগ করে দেখলা PO2 PN2, কারণ আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান, এগুলো যোগ করে দেখলা যে যা 90 এটিএম হয়। তার মানে তুমি মনে করলা সেফ, তুমি মনে করলা সেফ যে 90 এটিএম সহ্য ক্ষমতা তো 100 এটিএম, আমি 90 এটিএম এ তো দিছি, তার মানে কোনো সমস্যা নেই, এটা বাস্ট হবে না। বাট সমস্যাটা হচ্ছে যে আংশিক চাপের সূত্রে আমরা দেখছি কি PA ইকুয়াল টু NA/RT/V, অথবা PA ইকুয়াল টু এই দুইটা সূত্র দেখো P1V1/V, সূত্র দুইটাই মানে। তার মানে কি দেখো, আংশিক চাপের সাথে আয়তনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, দেখছো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে এখানে বলছে যে আয়তন হ্রাস পায়, সমুদ্রের নিচে গেলে কি হবে, তাপমাত্রা কমবে, চাপ বাড়বে, সব ক্ষেত্রে কি হবে, আয়তন হ্রাস পাবে। সো বুঝতেই পারতেছো, আয়তন হ্রাস পেলে কি আংশিক চাপ বেড়ে যাবে, আংশিক চাপ বেড়ে যাবে।
এখন তুমি যদি হিসাব নিকাশ না করো, পরে দেখবা যে এই আংশিক চাপগুলোই বেড়ে টোটাল মোট চাপ কত হয়ে গেছে, 120। তুমি যতটুকু নিচে গেছো, সাথে সাথে বা 100-র বেশি হলেই কি হবে, বাস্ট হয়ে যাবে, তুমি বেশি দূর যেতে পারো নাই, তোমার লাশ ভেসে উঠবে। অথবা যদি সিলিন্ডার একটু ভারী হয়, তুমি নিচে চলে যাবে। ঠিক আছে। So, যাই হোক, এই হচ্ছে যে বিষয়, যে আয়তন হ্রাস পাবে যেহেতু সমুদ্রের নিচে বা নদীর নিচে গেলে, তোমার তখন কি হবে, আংশিক চাপ বেড়ে যাবে, মোট চাপ বেড়ে যাবে। ঠিক আছে, তাইলে তুমি কি হিসাব করতে হবে যে আমি কতটুকু নিচে যাবে, প্রত্যেকটা সিলিন্ডারের জন্য হয়তো মাপ আছে যে এত মিটার নিচে যেতে পারবে, এত মিটার নিচে গেলে কতটুকু আয়তন হ্রাস পেতে পারে, এবং কতটুকু আয়তন হ্রাস পেলে তোমার আসলে আংশিক চাপ কতটুকু বাড়তে পারে, আর সহ্য ক্ষমতা কত, 100। তাহলে আমি উপর থেকে নর্মালি যদি এইখানে ধরো 50 এটিএম চাপের গ্যাস দিলাম, এবং হিসাব করলাম যে হ্যাঁ এত মিটার নিচে সর্বোচ্চ যেতে পারবে, এবং সেইখানে আয়তন হ্রাস পেলেও আংশিক চাপ যা বাড়বে, বেড়ে যোগ করে সর্বোচ্চ ক্যালকুলেশনে দেখলাম 90 পর্যন্ত হইতে পারে, তারপরে আমি 100 দিয়েছি, আরো 10 হাতে রাখছি, সেফ। তার মানে তুমি বুঝতে পারলা যে এইখানে খুব গুরুত্বপূর্ণ মারাত্মক একটা বিষয় এখানে, যে সিলিন্ডার জাতকরণে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র তুমি ভুল করো, ক্যালকুলেশনে ভুল করো। ঠিক আছে, তাহলে তোমার কতটুকু পানির নিচে যাবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন অবশ্যই অবশ্যই তোমাকে করতে হবে। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার এই ডাল্টনের সূত্র প্রয়োগ করলে আরো আরো সমস্যা হয়। সমস্যা হচ্ছে যে এই চাপ বৃদ্ধি পাওয়ার দরুন, এই বলি মুখে বলি, মনে রাখো যে নাইট্রোজেন যদি থাকে বায়ুতে, তুমি যদি বায়ু নিয়ে যাও, ওই যে বললাম যে মাতবরি করে তুমি অক্সিজেন নিয়ে গেছো, বায়ু নিয়ে গেছো, বাতাস নিয়ে গেছো, যে এত দাম দিয়ে কিনবো, তানভীর স্যার তো শিখাইছে, সো আমি বাতাস নিয়ে যাই। সো নাইট্রোজেন যেটা হবে, নাইট্রোজেন ওই তোমার পানির নিচে চাপ যদি যখন 2.8 বার এই চাপ চলে আসবে, বার চাপের আরেকটা একক, তখন কি হবে, নাইট্রোজেনগুলো আমাদের রক্তে দ্রবীভূত হয়ে যাবে, রক্তের সাথে মিশে যায়, রক্তে দ্রবীভূত হয়ে যায়, চাপ বেশি হলে দ্রবীভূত হয়ে যাবে। এখন ধরো তোমার ওইটা বাস্ট হইলো না, কিন্তু তুমি যদি বায়ু নিয়ে যাও, সেক্ষেত্রে তুমি যখন আবার উপরে উঠবা, তুমি যখন তোমার কাজটা ছেড়ে তুমি ধরো আস্তে আস্তে উপরের দিকে উঠতেছো, তখন কি চাপ হ্রাস পাবে, চাপ হ্রাস পাবে। যখন চাপ হ্রাস পাবে, তখন এই দ্রবীভূত নাইট্রোজেন আবার কি হবে, রক্ত থেকে বুদবুদ আকারে বের হয়ে আসতে চাইবে বা বের হবে, কারণ তার চাপ কমে গেছে, তখন সে আবার গ্যাসেস ফর্মে চলে আসবে, মানে গ্যাসীয় অবস্থায় চলে আসবে তরল থেকে, কারণ চাপের কারণে সে তরলের সাথে মিশে গেছিল। তখন কি হবে, তোমার রক্তের ভেনগুলো, মানে রগগুলো বা ভেন, শিরা উপশিরা, এগুলো বাস্ট হয়ে যাবে। বাস্ট হয়ে গেলে তুমি মারা যাবে, কারণ চাপ কমে যাবে, প্রথমে তো দ্রবীভূত হয়ে গেছে, তুমি বুঝো নাই। এই জন্য তোমার নর্মালি অক্সিজেন সিলিন্ডার ড্রুবুরিরা যেটা ব্যবহার করে, অক্সিজেনের সাথে হিলিয়াম গ্যাস, এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা সমস্যা হয় না বা দ্রবীভূত হয় না, ওই ঝামেলা থাকে না, হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। একই কারণে তোমার হচ্ছে যে যে কোনো মাছকে উপরে উঠাইলেই মারা যায়, যে সমুদ্রের গভীরের যে মাছগুলো, ইলিশ মাছ বা কয়েক সেকেন্ড বাঁচে, তার কারণ হচ্ছে কি, ওই নিচে হচ্ছে তাদের রক্তেই নাইট্রোজেন দ্রবীভূত অবস্থায় থাকে, বা এরকম আরো অনেক গ্যাস থাকতে পারে যেটা দ্রবীভূত অবস্থায় থাকে। উপরে ওঠানোর সাথে সাথে চাপ যখন হ্রাস পায়, তখন তোমার হচ্ছে যে ভেনগুলো ফেটে যায়, ফেটে গেলে হচ্ছে যে মাছ মারা যায়, একই কারণে। সো আমরা বুঝতে পারলাম যে খুব গুরুত্বপূর্ণ ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটার প্রয়োগ না জানলে আমরা আসলে খুব বিপদে পড়বো। সো এই রিলেটেড আরো ইনফরমেশন বই থেকে পড়ো। আর হচ্ছে ব্যাপন সূত্র, এটার অত বেশি জানার কিছু নাই, এটা হচ্ছে যে সময় সম্পর্কে ধারণা পাওয়া যায় যে কোনটি আগে পূর্ণ হবে, কোনটি আগে পূর্ণ হবে বা কত সময় লাগবে, যে একটা সিলিন্ডার থেকে, ধরো বড় একটা সিলিন্ডার থেকে আমি কোনো গ্যাসকে ছোট সিলিন্ডারে ভরতেছি, তো এটার জন্য কত সময় লাগবে। ধরো এটা হচ্ছে O2, এটার আণবিক ভর 32, তাহলে এই একই মাপের সিলিন্ডার ধরো আরেকটা ভরতেছি তোমার CO2, এটা থেকেও ধরো একই মাপের দুইটায়, যে এটা ধরো 2 লিটার একই মাপের দুইটা সিলিন্ডারে আমি ধরো যে এটা ভরতেছি, CO2 এর আণবিক ভর হচ্ছে কত, 44। তাহলে কোনটার সময় কম লাগবে, এইটার হচ্ছে আণবিক ভর কম, তার মানে কি ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি। ব্যাপন হার বেশি মানে কি, সে দ্রুত এখান থেকে এখানে পাস করবে, ছড়াই পড়বে। ব্যাপন হার বেশি মানে কি, ব্যাপন মানে কি ছড়াই পড়ে, তাহলে এর দ্রুত ছড়াই পড়বে, তাহলে এর কম সময় লাগবে। তাহলে ব্যাপন হার দিয়ে আমরা ব্যাপন হারের সূত্র প্রয়োগ করে আণবিক ভরের সাথে যে কোনটাতে কম সময় লাগবে বা কতটুকু সময় লাগবে, এম এর সাথে টি এর রিলেশন আমরা আগের ক্লাসে করছি, আগের ক্লাসগুলোতে, সুতরাং সেইখান থেকে আমরা জানতে পারবো, সময় জানতে পারবো, অথবা তুলনামূলক কোনটাতে কম সময় কোনটাতে বেশি সময় লাগবে সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপন সূত্র। আর বিস্তারিত বই থেকে তো অবশ্যই পড়বো, মুখে বলে আর কতটুকু বোঝানো সম্ভব সেটা বুঝতেই পারো। সো তোমরা চেষ্টা করবা বই থেকে আরো রিডিং পড়ার জন্য। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই অবশ্যই বলবা। সুতরাং দেখো, আমরা প্রথমে বয়েল চার্লস অনেক ডিটেলস ব্যাখ্যা করছি, তারপরে শর্ট শর্ট করে PV = nRT, গেলুসাকের সূত্র, ডাল্টনের সূত্র, এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং ব্যাপন সূত্র, এটাও আমরা
ব্যাখ্যা করলাম, যে কোনোটাই আসতে পারে, প্রশ্ন ডিরেক্ট আসে যে গ্যাসের এটার সিলিন্ডারজাতকরণে তোমার কিভাবে আমরা এই সূত্রগুলো মেনশন করেও আসে, একটা দুইটা যে এটার প্রয়োগ দেখো অথবা সূত্র সময়, তখন সামারি করে অল্প অল্প করে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। আর তোমরা যে এলপিজি এলএনজি এই গ্যাসগুলোর যে বিভিন্ন ধরনের ফুল ফর্ম বা এদের তোমার কোনটার স্ফুটনাঙ্ক কত অথবা কোনটার ক্যালোরিফিক মান মানে হচ্ছে জ্বালানি দক্ষতা, অর্থাৎ কোনটা থেকে বেশি তাপ শক্তি পাওয়া যায়, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো দেখবা যে বইয়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট করে ইনফরমেশন দেয়া আছে, ওইগুলো একটু নিজে নিজে পড়তে হবে, একটু দাগায় দাগায় পেন্সিল দিয়ে বা অন্য কালারের পেন দিয়ে তুমি বইয়ে দাগায় দাগায় ইনফরমেশনগুলো দেখবে এমসিকিউর জন্য। কারণ এমসিকিউর জন্য তো লাইন বাই লাইন ইনফরমেশনগুলো দেখতে হয়, ওইটা তো আর এই লেকচারে সম্ভব না, বাস্তবে হলে সম্ভব হয়। তো আপাতত আমি যতটুকু থিওরিটিক্যাল জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, যেটা তোমার সৃজনশীল যাতে ফুল 50 কমন আসে, এইভাবে আমরা ক্লাসগুলো করাচ্ছি। আর এমসিকিউ তো ইনফরমেশন থেকে 50 আসবে না, সরি 25 আসবে না, অবশ্যই তুমি 12 থেকে 15টা পাবা, বাট বাকি 10টার জন্য অবশ্যই নিজেকে একটু কষ্ট করতে হবে, রিডিং করতে হবে, অথবা কোনো টিচার বা ভালো কারোর এক্সপিরিয়েন্স তাদের আন্ডারে তোমাকে অবশ্যই হেল্প নিতে হবে, তাইলে তুমি বুঝতে পারবা, যেটা অনলাইন ক্লাসে সম্ভব না। কারণ আমি প্রথম দিকেই বলছি যে অনলাইন ক্লাস হচ্ছে সাময়িক সময়ের জন্য, এটা পার্মানেন্টলি এটা আসলে অনলাইন কোনো সলিউশন না। তো এই হচ্ছে বিষয়, আশা করি টপিকগুলো বুঝতে পেরেছো। আর না বুঝলে তো অবশ্যই অবশ্যই আমাকে প্রশ্ন করবা, মেসেজ করবা, তাহলে আমি চেষ্টা করব বোঝানোর জন্য। আর কোনো কিছু একটু খটকা লাগলে বা অসঙ্গতি মনে হলে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে বলবা, স্যার এই জায়গাটা বুঝিনি বা এই জায়গাটা দুই রকম মনে হচ্ছে, আমি অবশ্যই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, বা ভুল হলে সংশোধন করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।